নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা দেখুন। আগের দিন বলেছিলাম না, এই যে স্বাধীনতা অর্জন করতে গেলে মাঝে মাঝে কিছু প্রবলেম হয়, হঠাৎ হঠাৎ করে টাকা মানুষে তুলে নেয়। আমার এক্সপিরিয়েন্স দীর্ঘদিনের, নিশ্চয়ই তুলবেন, সেটা টাইম দিতে হয়। নয় এই 2 বছর 3 বছরের মধ্যে আমার টাকা দরকার, 5 বছরের মধ্যে আমার টাকা দরকার। একটু টাইম দিতে হয় টাকাটাকে গ্রো করার জন্য। তার জন্য কি দরকার? যাতে সেই টাকাটা হাত দিতে না হয়, যে টাকাটা আমি সে এসআইপি করছি বা লামসাম জমিয়েছি, হাত দিতে না হয়, তার জন্য এনি এমার্জেন্সি, তার জন্য দরকার এমার্জেন্সি ফান্ড। হ্যাঁ না না আপনারা বলুন। বিপদের দিনে একমাত্র এমার্জেন্সি ফান্ডই তো আপনাকে সহায়তা দেবে। হ্যাঁ না না আপনারা একবার সেটা ভেবে বলবেন। আর এমার্জেন্সি ফান্ড কেন দরকার হয়, প্রথম কথা জানতে হবে কি কারণে এমার্জেন্সি ফান্ড দরকার হয় আর কখন দরকার হয়। এটা জানলে আপনাদের সুবিধা। কারণ আমরা প্রত্যেক ভিডিওতেও বলেছি যে কি বলেছি, প্রথমে হেলথ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স, এমার্জেন্সি ফান্ড, এটা দরকার। কারণ আজকের ডেটে হঠাৎ হঠাৎ কোনো খরচা চলে আসে, সে বাড়ি মানে মানে আবার চাকরি চলে গেল, তাহলে আমার সংসার চলবে কি করে? আবার নতুন চাকরি পেতে গেলে একটা সময় তো লাগবে। আমার ইলেকট্রিক বিল আছে, আমার যাতায়াতের খরচা আছে, আমার খাবার খরচ আছে, সব রকমের খরচ আছে এমার্জেন্সি। আচ্ছা, সংসার হয়ে গেলে ছেলের এডুকেশন আছে। মানে হঠাৎ করে যদি আমার দরকার, আমার চাকরি চলে গেল বা হঠাৎ একটা কোনো কারণে প্ল্যান নেই, আনপ্ল্যান টাকা, কোনো প্ল্যানিং করা নেই খরচটা, তাহলে সেই ধরনের টাকাগুলোকে বলে এমার্জেন্সি ফান্ড। ধরুন না আমরা আমার আজকে হঠাৎ চাকরি চলে গেল, তাহলে তো আমার যদি এফডি থাকে বা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট থাকে, সেই টাকাগুলো ভাঙতে হবে। যদি না এমার্জেন্সি ফান্ড থাকে, ঠিক তো? তা এমার্জেন্সি ফান্ডটা আমি বুঝে গেছি যে কোনো বিপদ আপদ এলে আপদকালীন পরিষেবা দেওয়া, ঠিক তো? তা কতদিনের এমার্জেন্সি ফান্ড থাকা উচিত? আমরা বলেছিলাম 6 থেকে 1 বছরের টাকা এমার্জেন্সি ফান্ড হিসাবে রাখা উচিত। এটা একটা বিশাল বড় প্ল্যানিংয়ের অংশ এমার্জেন্সি ফান্ড। নাহলে কি হয়, ধরুন আপনি লাইফ ইন্স্যুরেন্স করেছেন, আপনি এফডি করেছেন, আপনি পিপিএফ করেছেন, আপনি এমআইএস করেছেন, আপনি রেকারিং করেছেন, আর আপনি মিউচুয়াল ফান্ড করেছেন। লাইফ ইন্স্যুরেন্সের রিটার্ন কত? এনি কনভেনশনাল পলিসি আপনারা বলুন 4 থেকে 6%। এফডি কোভিডের আগে কম ছিল, আবার এখন 7.2। এমআইএস 7% এরকমই থাকবে। রেকারিং এ জানেন কত আপনারা? যারা করেন, আমি করি না, আমি জানি না, পরিষ্কার বলছি। আর মিউচুয়াল ফান্ড আমি জানি, যদি এসআইপি বা লং রানে হয় 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ 10% মানে 15% অ্যান্ড অ্যাবাভ রিটার্ন হয়, যদি আপনি ভালো ফান্ড চয়েস করতে পারেন অ্যাকর্ডিং টু ইউর রিস্কোমিটার অ্যান্ড প্ল্যান। আবার বলেছি বলে বলবেন একটা ফান্ডের নাম বলুন। ফান্ডের নাম উইদাউট প্ল্যানিং বলা আইনত দণ্ডনীয়। সো ফান্ডের নাম যত কমেন্টস আসবে আমরা কোনো উত্তর দেবো না। ক্লিয়ার? তখন কোথায় থেকে টাকাটা তুলবেন এমার্জেন্সি ফান্ড? আরে রেকারিংটা তো টাকা তোলা যাবে না এখন, এফডি তো আবার এখন তুললে 1% কাটবে, আরে ইন্স্যুরেন্স তো এখন ভাঙানো যাবে না, পিপিএফ তো 15 বছর আগে তোলা যাবে না। মার সোনার ডিম পরা হাঁস 15% রিটার্ন, মানে সোনার ডিম পরা হাঁসটাকে কাট, 15% রিটার্ন দিচ্ছে যেটা মিউচুয়াল ফান্ড, কেটে ফেলো। কারণ এনি টাইম লিকুইডিটি একমাত্র মিউচুয়াল ফান্ড, কেটে ফেলো। হ্যাঁ না না আপনারা তাই করেন না, কারণ আমার এক্সপিরিয়েন্স বলছে তাই হয়। বাট আমার থ্রু দিয়ে যারা প্ল্যানিং করে করছে বা আমাদের অফিসের থ্রু দিয়ে, তাদের সবসময় একটা প্ল্যানিং করা থেকে ব্যাকআপ প্ল্যানিং, যে কোনো সময় যদি কিছু হয় এটা হচ্ছে তার ব্যাকআপ প্ল্যানিং। সেই এমার্জেন্সি ফান্ডটা কিভাবে রাখা উচিত বলেছিলাম, 6 থেকে 12 মাসের খরচ রাখা ভালো। কারণ অনেকে চাকরি হারানো বা খরচের মানে বাড়ির হঠাৎ একটা কাজ পড়লো, হঠাৎ এমার্জেন্সি কিছু খারাপ হয়ে গেল, এমার্জেন্সি এখনই ডাক্তারবাবুর কাছে যেতে হবে, এমার্জেন্সি কোনো কিছু মানে কি বলবো ঘটে গেছে একটা, আমার ইমিডিয়েট টাকা দরকার, সেই জন্য এমার্জেন্সি সময় খরচা হয় বলে এমার্জেন্সি ফান্ড বলা হয়। এনি এমার্জেন্সি বাট প্ল্যান মাফিক কোনো খরচা হলে সেটাতে প্ল্যান করা যায়। সো এমার্জেন্সি ফান্ডটা কখনোই সোনার ডিম পাড়া হাঁসটাকে কাটতে নেই, যেটা হাইয়েস্ট রিটার্ন দিচ্ছে। আমরা মেজরিটি মানুষ সেই ভুলটা করি, কারণ আমরা যখন প্ল্যানিং করি তখন এমার্জেন্সি ফান্ড তৈরি করি না। কারণ মিউচুয়াল ফান্ডে 5 ইয়ার্সের পরে তবুও পাওয়া যাবে, নিলে ভালো। 5 ইয়ার্সের আগে নেওয়া মানে গ্রো হতেও পারে ভালো পরিমাণ, না হতেও পারে, আর ওটার কম্পাউন্ডিং ইফেক্ট অনেক মারাত্মক। যত টাইম যায় মিউচুয়াল ফান্ডের রিটার্ন সব থেকে বেশি হয়, এই সবকটা ইনস্ট্রুমেন্ট বললাম, সেই জন্য তখন ওটা ফ্লেক্সিবল থাকে, মেজরিটি মানুষ ওখান থেকে টাকা তুলে নেয়। এবং পাড়া কম্পাউন্ডিংটা যখন রিটায়ারমেন্ট বেনিফিট তৈরি করছে, এগুলো 6%, 7%, আর ওটা 15% বা এর ডবল, সেটাকেই কেটে ফেলছি। সো আমার ইনফ্লেশনকে বিট করার মতো জায়গা থাকছে না, নিজেরাই নিজেদের পায়ে কুরুল মানছি, তাই না? সো এবার প্রশ্ন হচ্ছে
এমার্জেন্সি ফান্ডে কোথায় টাকা রাখা উচিত, আমি এমার্জেন্সি ফান্ডের 7টা পয়েন্ট বলবো। সেই 7টা পয়েন্টে আপনাদের মূল তথ্য এমার্জেন্সি ফান্ডে কোথায় রাখা উচিত। আপনারা দ্বিতীয়বার আর আমাকে প্রশ্ন করবে না স্যার কোন ফান্ডে করব, পুরো ভিডিওটা দেখুন। আর আমার এই চ্যানেলটাকে আপনারা যদি সাবস্ক্রাইব করেন খুব ভালো লাগবে, কারণ এরকম অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ বাঙালিদের মধ্যে শেয়ার করুন, যাতে আর 22 বছর পর আমাদের 100 বছরের স্বাধীনতা দিবস বাঙালিরাও যাতে আর্থিক স্বাধীনতা সেই দিন উদযাপন করতে পারে। এই প্ল্যানগুলো করলে তারাও পারবে, এবং তারা জানুক বুঝুক দিয়ে ইনভেস্ট করুক। সো যতটা পারবেন বাঙালিদের মধ্যে শেয়ার করবেন। সো এমার্জেন্সি ফান্ডের আমি লিখছি লিকুইড। এমার্জেন্সি ফান্ডে লিকুইড থাকাই উচিত। সে লিকুইডের আমি 6টা পয়েন্ট আপনাকে বলে দিচ্ছি, ঠিক আছে? লিকুইড ফান্ড মানে কি? লো রিস্ক, কোনো মানে একদম কম রিস্ক যেখানে আছে সেই জায়গায় টাকা রাখবেন। কোথায় সব থেকে কম রিস্ক আপনারাই বলুন। এনি টাইম টাকা তুলতে পারবেন। মিউচুয়াল ফান্ডে মানে ইকুইটিতে রাখবেন না, প্রথম কথা। লাইফ ইন্স্যুরেন্সে কনভেনশনাল পলিসিতে টাকা তোলা যায় না, রাখবেন না। ক্লিয়ার? পিপিএফে রাখবেন না, 15 বছর লকিং পিরিয়ড। তাহলে কোথায় রাখবেন? লো রিস্ক ফান্ডে। কোথায় কোথায় আপনারা বলুন, আসছে ওটা পরে, সবার শেষে বলবো ওটা। আই মানে লিকুইডের আই মানে ইনস্ট্যান্ট অ্যাক্সেস করতে পারবে, মানে আজকে এখনই টাকা দরকার, আমি এক্ষুনি গিয়ে ব্যাংক থেকে তুলে নিতে পারবেন। এনি টাইম উইথড্র করতে পারবেন উইদাউট ডিলে, বুঝেছেন? ইনস্ট্যান্ট অ্যাক্সেস করতে পারবে, মানে ব্যাংকে গেলেন, চেক নিলেন, টাকা দিয়ে দিল। এফডি করলে ভাঙাতে হবে, তারপর একদিন পরে দেবে, তাই তো? বাট ইনস্ট্যান্ট অ্যাক্সেস করতে পারবেন। লিকুইড মানে সেভিংস ফান্ডের মতো। কুইক রিকভারি করতে পারবেন, এনি বিপদে কুইক রিকভারি করতে পারে। এই বলেন 6 মাস থেকে 1 বছরের ফান্ড, কুইক রিকভারি। আমি ততদিনে আবার চাকরি পেয়ে যাব। ক্লিয়ার? কুইক রিকভারি, যাতে ইউ আনইন্টারাপ্টেড লাইফ, মানে আমার যে স্ট্যান্ডার্ড অফ লিভিং, মানে রুটি কাপড়া আর মাকান, মানে বাচ্চার এডুকেশন, খাবার দাবার, ওষুধপত্র, যাতায়াত, যা যা টেলিফোন, যা যা খরচ, কোনো রকম আমার লাইফস্টাইলে হ্যাম্পার করবেন না। আনইন্টারাপ্টেড লাইফ বলে, তার মানে তো লাইফে কোনো ডিস্টার্ব হবে না। তারপরের আইট আছে ইন্ডিপেন্ডেন্ট বাফার, যাতে কোনো লোন করতে না হয়, না প্যানিক করতে হয়, ইন্ডিপেন্ডেন্ট বাফার থাকবে। নাহলে এখানেই আমাদের মধ্যবিত্তরা সব থেকে বেশি ভুল করে, লোন করে। ক্রেডিট কার্ডের লোন নয় পার্সোনাল লোন। মেজরিটি মানুষ ভুল করে এই এমার্জেন্সি ফান্ডের বাফার না থাকার জন্যে, লোনের ট্র্যাপে পড়ে যায়। মিলিয়ে নেবেন, হ্যাঁ না না আপনারা বলুন দয়া করে। কি ঠিক বলছি না ভুল বলছি? এই সময়টাতেই মানুষ আরও কারণে পড়ে। হঠাৎ একটা জিনিস কিনতে মনে হলো, লোন নিয়ে এলো, সেটা আলাদা। বাট এমার্জেন্সি ফান্ড থাকলে অনেক সময় অনেক কিছু ম্যানেজ করা যায়। আর বাড়িতে একটা বিপদ হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এমার্জেন্সি ফান্ড নেই, তখনই আমরা এই প্যানিকে পড়ে লোকের কাছে ধার নিই, বা ব্যাংকের কাছে ধার নিই, বা ক্রেডিট কার্ডে লোন করি। এই জায়গাটা ডেঞ্জারাস। আর ডি, ডেডিকেটেড রিজার্ভ লিকুইডের, মানে প্রত্যেক মাসে আমি যেমন খাই দাই সবার খরচ করি, লিকুইড ফান্ডের টাকাটাও সে যেটুকু হোক, আমার যার লিমিট, প্রত্যেক মাসে একটু করে সরিয়ে রাখা উচিত, যে তৈরি করতে হয়। একবারে তো হবে না, তৈরি করতে হয়। সো এই 6টা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট পার্ট লিকুইডিতে নাই, সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি ডাইভার্সিফিকেশন। কিভাবে এটাকে ডাইভার্সিফাই করে, কত পার্সেন্ট টাকা কোথায় রাখবেন। 3টে মনে রাখবেন। লিকুইড ফান্ডের জন্য একটা স্যালারি অ্যাকাউন্ট আছে বা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট আছে, আর একটা এমার্জেন্সি ফান্ডের জন্য আলাদা অ্যাকাউন্ট করবেন। যেটা আপনার যদি স্যালারি অ্যাকাউন্ট থাকে, মান্থলি এক্সপেন্সেসের একটা করতে পারেন। যাদের অনেকগুলো অ্যাকাউন্ট আছে, একটা শুধু ইনভেস্টমেন্টের জন্য একটা শুধু আলাদা অ্যাকাউন্ট থাকবে, যেটা হাত দেবেন না। আর যদি আপনি এমার্জেন্সি ফান্ড রাখেন, তাহলে আলাদা একটা জায়গায় রেখে দেবেন, যেটা কোনোদিন হাত দেবে না, আস্তে আস্তে বাড়বে, বিপদের সময় সেটা কাজে দেবে। দেখবেন আপনাদের অনেকে করেন, অনেকে করেন না। এবার কত টাকা ডাইভার্সিফাই করবেন? ধরুন আপনি 100 টাকা দিয়েছেন, ইমিডিয়েট লিকুইডিটি 3টে ভাগ হবে। একটা সেভিংস অ্যাকাউন্টে পড়ে থাকবে কত পার্সেন্ট? 3টে অ্যাকাউন্ট হবে সেভিংসের মধ্যেই। সেভিংসের সামনে আমি ব্যাংকে যাবেন, দেখবেন ব্যাংকে সুইফট অ্যাকাউন্ট বলে, মানে আমি এত টাকা পর্যন্ত সেভিংসে রাখবো, পড়ে থাকবে, আর তার বাকিটা অটোমেটেড এফডি হয়ে যাবে। সুইফট অ্যাকাউন্ট বলে, ব্যাংকে গিয়ে খবর নেবেন। বলুন আপনার 40% আপনি রাখবেন। যদি বেশি অ্যামাউন্ট হয়, তাহলে তার যদি ধরুন কারোর 1 লাখ টাকা মাসে খরচ, তাহলে সে 30% রাখবেন সেভিংস অ্যাকাউন্টে, 40% রাখবেন সুইফট অ্যাকাউন্ট, আর বাকি 30% রাখবেন কোথায় বলুন তো? আইদার কোনো লিকুইড ফান্ডে বা শর্ট টার্ম এফডির জন্য। ক্লিয়ার? এই 3টে টাকা পার্সেন্টেজ ভাগ করে রেখে দেবেন।
কারণ এরা আপনাকে বিপদ থেকে বাঁচাবে। কারণ বললাম সেভিংসে যেটুকু দরকার আসবে সুইফট অ্যাকাউন্ট থেকে আরও বেশি লাগলে অটোমেটেড দেবে, অথচ আপনি এফডির ইন্টারেস্ট পান বাকি দুটোতে, অযথা পড়ে থাকবে না। হ্যাঁ, এখানে আপনি কোনো রকম বেশি রিটার্ন আশা করবেন না এমার্জেন্সি ফান্ডে। মেজরিটি মানুষ আমরা ভুল করি, এমার্জেন্সি ফান্ডেও আমি অনেক রিটার্ন করবেন না। তাহলে মিউচুয়াল ফান্ডে যে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ে এত % রিটার্ন মেজরিটি মানুষ ভেঙে ফেলছে না বুঝে না জেনে ইনভেস্ট করার জন্যে। তা এই 7টা জিনিসকে মনে রাখবেন, কারণ জীবন কারোর জন্য অপেক্ষা করে না, বিপদ বা কোনো এমার্জেন্সি হতেই পারে, তার জন্য প্রস্তুত থাকতে হয়। কারণ এই লিকুইড ফান্ড মানে এমার্জেন্সি ফান্ড মানে লিকুইড হয়, এটা হচ্ছে অশান্তির মাঝে শান্তি। আপনার জানেন, যখন কোনো প্যানিক হয়ে গেছে, আরে আমার তো লিকুইড ফান্ড এমার্জেন্সি ফান্ড আছে, কোনো চিন্তা নেই, আমি আমি আমার পরিবারকে ঠিক বাঁচিয়ে নেবো, এটা মনে শান্তি দেয়, মনে বিশ্বাস দেখায়। কারণ আপনার এমার্জেন্সি ফান্ড না থাকলে তো কোথায় হাত পাতবেন? কারণ যে পলিসিগুলো আছে তাকে পলিসি সারেন্ডার করতে হয়, নয় এফডি ভাঙিয়ে ফেলতে হয়, বা মিউচুয়াল ফান্ড ভাঙিয়ে ফেলতে হয়, তাই না? সো এমার্জেন্সি ফান্ডটা এই জন্যে মানুষের লাইফে অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট, মানে একটা ফোঁটা ফোঁটা করে তৈরি করে, যেটা মানসিক শান্তির ঠিকানা দেয়। জানেন আপনি এই এমার্জেন্সি ফান্ড যারা ইউজ করে, যারা করেছে, তারা ভালো করে জানেন প্রত্যেকটা মানুষের থাকা দরকার। কারণ বেড়াতে যাওয়ার জন্য রেকারিং অ্যাকাউন্ট করে, ঠিক আছে, আমি কোনো কিছু বলো, বছর আগে বেড়াতে যাচ্ছেন, রেকারিং অ্যাকাউন্ট করছেন, নো টেনশন যে আমি এই বছরে বেড়াতে যাই, সারা বছর ধরে করলাম, আমি তখন টাকাটা তুলছি, ওটা আপনি কোনো। বাট এমার্জেন্সি ফান্ড হচ্ছে বেড়াতে যাওয়ার জন্য নয়, এনি ক্রাইসিস সিচুয়েশনে সেটাকে সামাল দেওয়ার জন্যে, যাতে লোনের ট্র্যাপে পড়তে না হয় বা কারো কাছে হাত পাততে না হয়, দয়ার জন্যে। কারণ এগুলো আমরা ভুক্তভোগী, সেই জন্য আমি বাঙালিদেরকে, যারা ইয়াং জেনারেশন আছে বা প্রত্যেকটা মানুষকে এখন থেকে বলছি, এটাকে তৈরি করে রাখুন। কারণ এটা যে কি মানসিক শান্তি দেবে এমার্জেন্সি থাকলে আপনি জানেন, এবং আপনার জন্য অনেক নিরাপদ। হ্যাঁ না আপনারা বলুন। সো এই ইনভেস্টমেন্ট প্ল্যানিংয়ের মধ্যে আমি বারবার আপনাদেরকে বলেছিলাম, অনেক ভিডিওতে আছে দেখবেন, প্রথমেই দরকার মানুষের হেলথ ইন্স্যুরেন্স, কেন তার ব্যাখ্যা দেওয়া আছে, পরে আবার দরকার হলে আমি ব্যাখ্যা দিয়ে দেবো যদি কারো জানতে চান। তারপর আছে টার্ম ইন্স্যুরেন্স, কেন টার্ম ইন্স্যুরেন্স, তার ব্যাখ্যা আমার ভিডিও দেওয়া আছে। তারপরে আমরা বলেছিলাম এমার্জেন্সি ফান্ড, তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট আর স্কিল ডেভেলপমেন্টের জন্য বাজেট আলাদা রাখা, সেটা প্ল্যানিংয়ের মাধ্যমে আমরা করে দিই। ক্লিয়ার? যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কোনো অসুবিধা হলে অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, রিটায়ারমেন্ট প্ল্যানিং করার দরকার হলে অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে চাই বাঙালিও 2047-এ রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি আমরা, 1947-এ 15ই আগস্ট। 2047-এ 15ই আগস্ট আমার মিশন হচ্ছে বাঙালির আর্থিক স্বাধীনতা, আর আমি জানি এইভাবে করতে থাকলে বাঙালি পাবেই পাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।